নমস্কার বন্ধুরা। আজ আমার গল্পের গোয়েন্দা হলেন ইন্দ্রনাথ রুদ্র, যাকে সৃষ্টি করেছিলেন অদৃশ বর্ধন, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1932 সালের 1 ডিসেম্বর কলকাতায় এবং তার মহাপ্রয়াণ ঘটে 2019 সালের 21 মে কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি অদৃশ বর্ধনের গোয়েন্দা অমনিবাস প্রথম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন জয়দীপ পাবলিকেশনস। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রুদ্রাক্ষে রক্ত। আজ থাকলো অন্তিম পর্ব। কালো গাড়ির রহস্য। ইন্দ্রনাথ বললে টেলিফোনের মধ্যে, লতা, এই 5 বছরে মাতাজি এই শহরের বহু ভক্তের মনের মধ্যে আসন পেতে বসেছে। আমি সেই আসন উল্টে দিতে চাই। অসম্ভব। ইন্দ্রনাথ রুদ্রের মুখে অসম্ভব কথা শুনছি? আমি কি ভুল শুনছি? যে মানুষ রাজা কঙ্কের মতো জোচ্চোর রাজাকে ঘোল খাইয়েছে, বন মানুষের মতো নৃশংস খুনেকে জব্দ করেছে, হীরামনের হাহাকারের মধ্যে কল্পনাতীত রহস্যের সন্ধান পেয়েছে, কিংবদন্তির মতন যার নাম আজ বাঙালি পাঠক আর পাঠিকাদের মুখে মুখে ফেরে, সেই ইন্দ্রনাথ রুদ্র সামান্য এক ছলনাময়ী ছলনা ধরিয়ে দেওয়াকে বলছে অসম্ভব কাজ। খুব যে গ্যাস দিচ্ছিস। গ্যাস নয় ইন্দ্রনাথদা, তুমিও মজেছ। হেসো না, তুমিও ওই ডাইনির খপ্পরে পড়েছ। লতা, তিলোত্তমার কি হাল হয়েছিল জানিস? জানি না, জানবার দরকারও দেখি না। জেনে রাখ, ঋষি দুর্বাসার ধ্যান ভাগাতে গিয়ে নাকের জলে চোখের জলে হয়ে গিয়েছিল। তো দুর্বাসা স্বামীকে চটাসনি, যা হচ্ছে হোক। রাধামহল আর যাই হোক, বারবনিতা মহল নয়। তুমি ছাই জানো, তার চাইতেও বেশি। এটা তো ঈর্ষা লতা। মেয়েদের ঈর্ষা বড় সাংঘাতিক। মাতাজি সত্যি দেবীর মতো সুন্দরী। ইন্দ্রনাথ দা, আমি তাকে আজ পর্যন্ত দেখিনি, কিন্তু বহুজনের মুখে শুনেছি ভারতের এবং ভারতের বাইরের অগুন্তি 420 যোগী বা যোগিনীর মতো তিনি ধোঁকাবাজ নন। ওরকম জ্যোতি ঈশ্বরের অনুগ্রহ লাভ না করলে কারো মুখে দেখা যায় না। তার মানে তুমি বিশ্বাস করো মাতাজি, আই মিন দ্যাট 420 মা কালীকে প্রত্যক্ষ করেছে? নইলে মাত্র 5 বছরেই কেউ এতগুলো বুদ্ধিমান মানুষের হৃদয় হরণ করতে পারতো না। দ্যাট ইজ দ্য ওয়ার্ড ইন্দ্রনাথ দা, হৃদয় হরণ। আমি চাই না আমার স্বামীর হৃদয় আর একটা মেয়ে হরণ করুক। তা সে মাতাজি হোক কি স্বয়ং মা কালী হোক, কিচ্ছু এসে যায় না। আমার স্বামী আমারই স্বামী, আর কারণ নয়। ক্লিয়ার? কি সাংঘাতিক জেলাসি। প্রতিনিষ্ঠা তো বলতে পারলে না। কি কি নিষ্ঠা বলে? এ যে থাক, তুমি আমার কেস অ্যাকসেপ্ট করবে কিনা? কেস? মাতাজিকে নিয়ে কেস? মাতাজির মুখোশ খুলে দেওয়ার কেস। লতা, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনার কেস। লতা, কলকাতার এতগুলো মানুষকে এক বুজরুকের খপ্পর থেকে বাঁচানোর কেস খরচ আমি দেব। বোনের কাছ থেকে দাদা খরচ নেয়? তাহলে কেস তুমি নিলে? কয়েক সেকেন্ড কোনো শব্দ ভেসে এলো না টেলিফোনে। তারপর নিলাম। ব্রাভো মাই ডিয়ার দাদা। তোমাকে না, তোমাকে না, একটা কি থাক, ওটা তো স্বামীকে করিস। একটা প্রশ্ন বলো। বারান্দা থেকে রাধামহলে রোজই তো নজর রাখিস। রাখি। মাতাজিকে ছাদে আসতে দেখেছিস? একদিনই দেখেছি। মাত্র একদিন? হ্যাঁ, আমি যে বারান্দায় দাঁড়িয়ে মনে হলো বুঝতে পেরেছে, আর আসেনি। এটাও তোর ভুল ধারণা, মন গড়া ব্যাপার। আবার ফালতু কথা বলছো। কি প্রশ্ন করবে করো। এমন কিছু দেখেছিস যা যত তুচ্ছই হোক অস্বাভাবিক?
কয়েক সেকেন্ড থেমে থেকে লতা বলল, দেখেছি। কি দেখেছিস? একটা কালো গাড়ি। কালো গাড়ি কলকাতায় অনেক আছে। অস্বাভাবিক সে কারণে নয়, গাড়িটার মুভমেন্ট একটু অস্বাভাবিক। যেমন? রাধামহলের সামনে মিন্টো স্ট্রিট, পেছনে কেদার লেন। সামনে যারা আসে তারা জানে না রাধামহলের পেছন দিয়েও ও বাড়িতে যাতায়াত করা চলে। গাড়িটা যায় আর আসে ওই পেছনকার কেদার লেন দিয়ে। আচ্ছা, কখন যায় কখন আসে? সন্ধে নাগাদ, মানে সূর্য ডুবলেই। কখন ফেরে? জানি না। ফিরতে কখনো দেখিসনি? তাহলে সারা রাত বারান্দায় বসে থাকতে হয়। বালাই ষাট। তাহলে মিরর মিউজিয়ামে শোবে কে? কিন্তু গাড়িটা ফিরে আসে রাধামহলে? আসে বই কি, পরের দিন আবার সূর্য ডুবলেই বেরিয়ে যায়। কে যায় গাড়িতে? 10 তলা থেকে তার দেখা যায় না, তবে একটা জিনিস দেখেছি, যেই জন্য বললাম ব্যাপারটা অস্বাভাবিক। কি? গাড়িটার জানালাগুলো কালো পর্দায় ঢাকা। বলিস কি? সুরেশ নিশ্চয়ই যায় না, গেলে পর্দা দিয়ে ঢাকতে যাবে কেন? তা ঠিক, তা ঠিক, কিন্তু কিসের কিন্তু? না কিছু কিন্তু নয়, একটু ভাবতে দে আমাকে, কেমন? তোমার উপর ভরসা রাখলাম ইন্দ্রনাথদা। ভগবানের ওপর রাখলে ভালো করতিস। মাতাজি, রাখো তোমার মাতাজি। ঘরাং করে রিসিভার নামিয়ে রাখলো লতা। 2 চোখে স্ফুলিঙ্গ, অধরষ্ট কঠিন, চোয়ালের হাড় শক্ত। বললে চিবিয়ে চিবিয়ে, এবার বুঝবে বাছাধন, ইন্দ্রনাথ রুদ্র মোমের হাতের ভূতকে তাড়িয়েছে। মাতাজি সাবধান হও। বেলেঘাটার ঘরে বসে ইন্দ্রনাথ একটা কাঁচি ধরালো, ওর প্রিয় সিগারেট। টেবিলের উপর 2 পা তুলে দিয়ে চেয়ে রইল জানালার বাইরে রাধাচূড়ার দিকে। পাখি ডাকছে, ফুল ফুটছে, ঈশ্বরের পদধ্বনি সর্বত্র। নেই কেবল লতা বসুর হৃদয়ে। দেখা যাক ওর সন্দেহ সত্যি কিনা। যাচাই করে দেখতে ক্ষতি কি? ইদানিং ছুটকো ছাটকা কাজ নেওয়ায় ছেড়ে দিয়েছে ইন্দ্র। ভালো লাগে না, যেখানে ইন্টারেস্ট নেই, বুদ্ধির চ্যালেঞ্জ নেই, রুটিন মাফিক সেসব কাজ করতে ভালো লাগে না। কিন্তু মাতাজির এই কেসে কোথায় যেন একটা কালো কুটিল প্যাচ রয়েছে, একটা নিতল রহস্যের পাকচক্র রয়েছে, একটা অদৃশ্য আবর্তের আতঙ্ক রয়েছে। সেটা কি আঁচ করা যাচ্ছে না, কিন্তু শুধু গন্ধ পাওয়া যাচ্ছে। দেখাই যাক না চেষ্টা করে কোথাকার জল কোথায় দাঁড়ায়। ঘটনাগুলো মনে মনে গুছিয়ে নিল ইন্দ্রনাথ। মাতাজির আদ্যপ্রান্ত সে জানে, কিন্তু এতদিন কেউ তাকে কেস টেক আপ করতে বলেনি বলে মাথা ঘামায়নি। কিন্তু এ কেস আসছে এমন একজনের কাছ থেকে যে মেয়েলি ঈর্ষায় জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে। খুব একটা গুরুত্ব দেওয়া উচিত নয় সেক্ষেত্রে। মাতাজি সম্পর্কে ইন্দ্রনাথের নিজের মনেও কোনো সংশয় নেই। এই সংসারে অনেকেই দেবী কৃপা নিয়ে জন্মায়, মাতাজি তাই। মুখই মনের আয়না। মাতাজির মুখেই তার নির্মল শুদ্ধ মনের রূপ ফুটে উঠেছে বলেই মাত্র 5 বছরেই তিনি কলকাতার বিস্ময় হয়ে উঠেছেন। কিন্তু খটকা লাগছে ওই কালো গাড়িটার মুভমেন্ট নিয়ে। তার চাইতেও বেশি সন্দেহ সুরেশকে। 1 লাখ টাকা নিয়ে শুকুল নিরুদ্দেশ হয়ে গেল, তার লাশটা পর্যন্ত পাওয়া গেল না। এই গেল 1 নম্বর খটকা। সুরেশ কিন্তু জানতো না শুকুল যাচ্ছে বোম্বাই, এক কোম্পানিতে থেকেও জানতো না। বিশ্বাসযোগ্য কি? এই গেল 2 নম্বর খটকা। সুরেশ ভার নিল সরস্বতীর, খরচপত্র থেকে আগলে রাখা পর্যন্ত। বন্ধু পত্নীর জন্য এহেন উদারতা যার থাকে, নিঃসন্দেহে সে শাপভ্রষ্ট দেবতা অথবা মুনি ঋষি। সুরেশ কি তাই? এই গেল 3 নম্বর খটকা। সন্ধে হলেই কালো গাড়ি জানালা ঢেকে উধাও হয়, ফিরে নিশুতি রাতে। কে যায় গাড়িতে? কেন ঢাকে জানালা? কোথায় যায়? কি উদ্দেশ্যে যায়? এই গেল 4 নম্বর খটকা। সব খটকার শুরু কিন্তু যমুনালাল বাজার স্ট্রিটের 1 তলার ছোট্ট ঘর দুখানি থেকে। সিগারেটটা শেষ হয়ে এসেছে। অমন রামটান দিলে আর কতক্ষণ থাকবে? ছুঁড়ে ফেলে দিয়ে টেলিফোনের দিকে হাত বাড়ালো ইন্দ্রনাথ। হ্যালো, কে? ইন্দ্রনাথ রুদ্র। বলুন দাদা বলুন, অসময়ে এ অধীনকে স্মরণ কেন?
অসময়েই তোমাকে স্মরণ করা হয় বলে। দাদা আমার কথার মাস্টার। বলুন কার পেছন নিতে হবে? একটা গাড়ির। যাক ছেলে, মেয়ে ফের পেছন নিতে আমার খুব ভালো লাগে যে। বয়স কত হলো? 2.5 গমেশ, সময় কম, কথা শোনো। মিন্টো স্ট্রিটের রাধামহল চেনো? ও আমি চিনে নেব। রাধামহলের সামনে মিন্টো স্ট্রিট, পেছনে কেদার লেন। তুমি দাঁড়াবে সেই কেদার লেনে, সূর্য ডোববার আগে থেকেই, কেউ যেন দেখতে না পায়। ওসব আমার ট্যাকটিক্স স্যার, কিছু ভাববেন না। জানি জানি, ট্যাকটিক্সের টিকটিকি তুমি। সূর্য ডুবলেই একটা কালো গাড়ি বেরিয়ে আসবে রাধামহলের পেছনের ফটক দিয়ে। জানালাগুলো ঢাকা। জানালা ঢাকা? হ্যাঁ, তুমি ফলো করবে। কোথায় যায়, কে যায়, সব খবর চাই আজ রাতের মধ্যে। ওকে? ওকে বস। স্মাগলিং কেস নাকি? দেখা যাক। আবার রিসিভার তুলল ইন্দ্রনাথ। দর্শন, আমি ইন্দ্রনাথ বলছি। কি বাত মাস্টার, হঠাৎ? একটা খবর চাই। ফরমাইয়ে জানাব। ইয়ার কি রাখো। কর্পোরেশনের পাবলিক রিলেশনস অফিসার তুমি। খবরটা তুমি যত তাড়াতাড়ি আনতে পারবে, অন্য তত তাড়াতাড়ি পারবে না। খোসামাদে উত্তর মেরু গলে যায়, গ্রানাইট চৌচির হয়ে যায়, দর্শনও ভুলে যায়। হুকুম করো মাস্টার। যমুনালাল বাজার স্ট্রিটে এককালে সরস্বতী বলে একটি পরমা সুন্দরী মেয়ে থাকত। স্বামীর নাম শুকুল। স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার অনেক দিন পর সেই সরস্বতী এখন মাতাজি। মাতাজি? আরে আমি যে দেখেছি তাকে। কালীঘাটে যাওয়ার দরকার হয় না, মা ওর মধ্যেই আসেন। থ্রিলিং, ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। পাশে এই কালী মূর্তিটা যদি দেখতিস না। দর্শন, আমাকে কথা বলতে দিবি? ওকে মাস্টার, ক্যারি অন। সরস্বতী মানে এখনকার মাতাজি যে বাড়িটায় থাকতো, সেই বাড়িটায় এখন কে থাকে? সেটা পাড়া প্রতিবেশী বলতে পারবে। পাড়া প্রতিবেশীর মনে খটকা না জাগিয়ে খবরটা চাইছি। তুই পারবি? কিভাবে? তাও বলে দিতে হবে। লাইসেন্স ডিপার্টমেন্ট থেকে একজন ইন্সপেক্টরকে পাঠিয়ে দে। এই অশিলায় যাবে যে বাড়িতে বিনা লাইসেন্সে কসমেটিক্স কোম্পানি চলছে। আর আবার কি? বাড়িটার বর্তমান মালিকানা কার সেটাও জানা দরকার তোদের বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে। মাস্টার, মিনিস্টারের আর কমিশনারের চাপে ধুত্র ফুল দেখছি। এখন কি এইসব করবার সময়? করতেই হবে একটি মেয়ের সর্বনাশ রোধ করার জন্য। মেয়ের সর্বনাশ? রহস্য রহস্য গন্ধ পাচ্ছি যেন। পরে আরো পাবি। বাড়িটার মালিককে জেনে কি করবি? বড্ড বেশি কথা বলিস, টু মাচ ইনকিউজিটিভ। আমি জানতে চাই সুরেশ ও বাড়ি কিনে রেখেছি কিনা। সুরেশ? নামটা টুকে রাখ, চামচা কোথাকার। আবার রিসিভার তুলল ইন্দ্রনাথ। বলুন। আমি ইন্দ্রনাথ রুদ্র বলছি। গ্রেট ডিটেকটিভ, কিন্তু এই স্মল ডিটেকটিভ এজেন্সিকে হঠাৎ মনে পড়লো কেন? কথাটা যিনি বললেন তিনি বসে আছেন উড স্ট্রিটের একটা 15 তলা বাড়ির 5 তলার কামরায়। সামনে ঘোড়ার খুরের মতো টেবিল, চকচকে সানমাইকার উড প্যাটার্ন, এয়ার কন্ডিশনিং মেশিন চলছে ফুরফুর করে। টেবিল পরিষ্কার, শুধু একটা নোটপ্যাড আর ডট পেন আর টেলিফোন। বক্তা এই ডিটেকটিভ এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার বাসুলাল। ভারতে কেন, ইউরোপ আমেরিকাতেও এই এজেন্সির নামডাক ছড়িয়েছে। বাসুলাল মানুষটা স্রেফ মামুলি চেহারার, কালো মোটা হোঁতকা, ডিটেকটিভ বলে মনেই হয় না এবং অতিশয় বিনয়ী। ইন্দ্রনাথ বললে, বাসু, কেসটা বেশ ইন্টারেস্টিং, তাই তোমার মতো পুচকে এজেন্সিকেই দরকার, পারিশ্রমিক পাবে। সে তো ঘাড় মুচড়ে নেব, আবার নাও নিতে পারি প্রফেশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ে। বাট হোয়াট ইজ দ্য প্রবলেম? ইনভেস্টিগেশন কমপ্লিট করতে চাই সুইফটলি, তাই তোমার দ্বারস্থ হচ্ছি। একটা রূপোর মূর্তির খবর এনে দিতে হবে। রূপোর মূর্তি? কার মূর্তি? নিশ্চয়ই তোমার নয়, হোৎকা কোথাকার। ছি ছি ছি, এরকম হাতে ঘা দিয়ে কখনো কথা বলে? না হয় আমি কালো মোটা হোৎকা, তাহলে আমার মূর্তি হবে না কেন? মূর্তি আমিই বানিয়ে দেবো তোমার, যদি এই খবরটা এনে দিতে পারো। কোথায় আছে মূর্তিটা?
রাধামহলে, মিন্টো স্ট্রিটে। রাধামহল, মিন্টো স্ট্রিট। দ্রুত লিখে নিলেন বাসুলাল। আর কিছু? মূর্তিটা মা কালীর। ও লর্ড, ঘাবড়ে গেলে? কলকাতাওয়ালির মূর্তি? আগে নিরেট রূপোর। কোত্থেকে এসেছে মূর্তিটা, শুধু এই খবরটা জানা দরকার। কেন দরকার সেটাও বলতে হবে? প্রফেশনাল কিউরিওসিটির জন্য বলতেই হবে। একটি মেয়ের ভুল ভাঙার জন্যে, ঈর্ষার আগুন থেকে তাকে মুক্তি দেওয়ার জন্যে। কিছু বুঝলাম না, কিউরিওসিটি বেড়ে গেল। বারুক, খবরটা কবে পাবো? নো টাইম গ্যারান্টি। আমরা ফিকশন ডিটেকটিভ নই, প্র্যাকটিক্যাল ডিটেকটিভ। সময় লাগবে। ওকে হতকালাল। বাসুলাল কি বলতে গিয়ে চেয়ে রইলেন রিসিভারের দিকে। লাইন কেটে গেছে। করর আওয়াজ শোনা যাচ্ছে ইয়ারপিসে। অলংকার রহস্য। রিসিভার নামিয়ে রেখে উঠে দাঁড়ালো ইন্দ্রনাথ। পাঞ্জাবিটা গায়ে গলিয়ে নিয়ে বেরিয়ে এলো রাস্তায়। আরও একটা কাজ এখনো বাকি, কিন্তু সেটা টেলিফোনে হবার নয়, নিজেকেই যেতে হবে। মোড়ের মাথায় দাঁড়াতেই এসে পড়ল 167 রুট নম্বরের মিনিবাস। 5 মিনিটেই পৌঁছে গেল সিআইটি বিল্ডিংয়ের মোড়ে। বিল্ডিংয়ের পেছনে বাগদি বস্তি। প্রায় 1.5 ডজন ন্যাংটা বাচ্চা খেলা করছে কাদা আর জঞ্জালের ওপর। টালির চাল আর দরমার দেওয়াল দেওয়া একটা কুঁড়ের সামনে দাঁড়িয়ে ডাকল, জীবন, বাড়ি আছো? দরমার দরজা ঠেলে বেরিয়ে এলো এক জোয়ান বাগদি। মাথায় কম করেও 6 ফুট লম্বা, হিলহিলে চাবুকের মতো দেহ, কালো কুচকুচে, মাথায় লম্বা চুল, পরনে লাল লুঙ্গি, খালি গা। আরে বাবু সাহেব যে! আনন্দের চোটে কালো মুখে ছকছকে সাদা দাঁতে শাড়ি বার করে যেন কৃতার্থ হয়ে গেল জীবন। কি করছিলে, মদ চলাই? এই দেখুন, সে কি এখানে হয়? ওই পুকুর পাড়ে জ্বালা পোতা আছে, খাবেন? তুমি খেও, তোমার সেই ভিখিরির ব্যবসাটাও চালিয়ে যাচ্ছ তো? কি আর করি বলুন, দুদিকেই পয়সা। ডাকাতি ছেড়ে ভালো ব্যবসায় ধরেছ। জিভ কেটে জীবন বললে, হ্যাঁ এই দেখুন বাবু সাহেব, আবার হাতে দড়ি পরাবেন নাকি? সেজন্য আসিনি জীবন, তোমার সাহায্য দরকার। বলুন কাকে পিটতে হবে? আচ্ছা জ্বালাতো, পিটাপিটির কারবার নয়, খবর আনতে হবে। ভিখিরিতে দিয়ে? এক চোখ টিপে ইঙ্গিত করলো জীবন। হ্যাঁ, কি খবর? যমুনালাল বাজার স্ট্রিটে বছর 5 আগে পর্যন্ত সরস্বতী নামে একটি গুজরাটি মেয়ে থাকতো তার স্বামী শুকুলের সঙ্গে একতলায়। শুকুল নিখোঁজ হয় 1 লাখ টাকা সমেত। সরস্বতীর খাওয়া পড়া দেখাশোনার ভার নেয় সুরেশ, শুকুলের একই কোম্পানির বন্ধু। তারপর সরস্বতী এক রাত্রে মা কালীকে দেখে। মা কালীকে? জীবনে চোখ ঠেলে বেরিয়ে এলো। সেই থেকে সরস্বতী মাতাজি হয়ে যায়। মাতা কালী তার মধ্যে দিয়ে দর্শন দেন। এখন সে থাকে মিন্টো স্ট্রিটে। সরস্বতীর বাপের বাড়ি বদ্রীদাস টেম্পল স্ট্রিটে। বাপ মা কেউ বেঁচে নেই। চুপ করলো ইন্দ্রনাথ। চেয়ে রইল জীবন, অযথা প্রশ্ন করল না। জীবন, থেমে থেমে বললে ইন্দ্রনাথ, এই সুরেশ লোকটা সম্বন্ধে সমস্ত খবর চাই। এখনো মাতাজির সঙ্গেই থাকে। সে সারাদিন কোথায় যায়, কাদের সঙ্গে দেখা করে, কি করে, মাসলম্যানের মতো পালোয়ান চেহারা তার। আরে রাখুন, কত মাসলম্যান দেখলাম। সেই জন্যই তোমার কাছে এলাম। আর একটা খবর চাই। বলুন। সরস্বতীর 2জন খুড়তুতো ভাই আছে। বড় বাজারে কোথায় যেন আলুর দোকান দিয়েছে একজন, আর একজন কাটা কাপড় ফেরি করে। গুজরাটি পাড়া প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে যাবে এরা এখন কোথায়। এদের ঠিকানা চাই। পেয়ে যাবেন। আর কিছু? শুকুলের আত্মীয় স্বজন কেউ আছে কিনা খবর নেবে, ব্যাস, আর কিছু না। পায়ে ধুলো দিন বাবু সাহেব, আর দিন একটা দিনের সময়। সিআইটি বিল্ডিংয়ের বাস স্ট্যান্ড থেকেই 12 নম্বর স্পেশাল বাসে উঠল ইন্দ্রনাথ। নামলো হিন্দ সিনেমা আর ভোলা হাউসের সামনে। পেছনেই সরু একটা গলি, ব্যাপারী টোলা লেন, ডবল থাম দেওয়া একটা লাল ইটের
পেন্টিং করা 3 তলা বাড়ির সামনে থমকে দাঁড়ালো। চওড়া উঁচু দরজার সামনের চাতালে রঙিন কাচের কুচি বসিয়ে বাহারি প্যাটার্নে লেখা স্বাগতম। থামের গায়ে পেতলের ফলকে লেখা নীরদ মল্লিক, MA BS অ্যাডভোকেট। থামের পেছনেই সরু রোয়াকে বসেছিল গোপওয়ালা এক বুড়ো হিন্দুস্তানি। ইন্দ্রনাথকে সে চেনে, দেখেই উঠে দাঁড়ালো। অনেকদিন বাদে এলেন দাদাবাবু। পরিষ্কার বাংলা। সময় পাই না রামচরণ, তোমাদের খবর সব ভালো? মুখখানা করুণ করে রামচরণ বললে, ওই আর ভালো বাবু, কোলে পিঠে করে যাদের মানুষ করলাম তারাই এখন দূর দূর করে। ও কিছু নয়, তুমি যে এ বাড়িরই একজন, বাড়ির লোককেই সবাই ওরকম করে। তা যা বলেছেন, 5 বছর বয়সে এসেছিলাম, এখন 65। বাবু গেলেন, মায়ের জন্য যেতে আর পারি না দেশে। দেশে কে আছে যে যাবে? চোখ নাচিয়ে বলল ইন্দ্রনাথ। দেশের গল্প বলা তো একটা বাতিক, 3 কুলে তো কেউ নেই। নাই বা থাকলো, কিন্তু এদের আর ভাই ভাই ঠাই ঠাই দেখতে পারি না দাদাবাবু। দিদি ভাইয়ের বিয়েটা না হওয়া পর্যন্ত মাও কাছে যেতে পারছেন না। ভাই ভাই ঠাই ঠাই অবস্থা এখন? মায়ের কাছে যাচ্ছেন তো, গেলেই সব শুনবেন। 3 ভাই ছিল বেশ, যেই বউ এলো অন্য মূর্তি, এখন চাই পার্টিশন। ছি ছি ছি, কোনটা বিয়ে দিতে পর্যন্ত তর্স হইছে না। বিধবা মায়ের কথাও ভাবছে না। বলো কি, আরো শুনবেন? এদিক ওদিক চেয়ে খাটো গলায় বলে রামচরণ। 3 বউ এখন মায়ের গয়নার ভাগ পর্যন্ত চাইছে। দিদি ভাইয়ের বিয়ে হলেই যদি সব গয়না বেহাত হয়। ছি 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 ছি, বাবু থাকলে এসব হতো? চুপ করে রইল ইন্দ্রনাথ। ঘরে ঘরে একই কাহিনী, নতুন কিছুই নয়, কিন্তু শুনলে মনটা খারাপ হয়ে যায়। সাজানো সংসার ছিল নীরদ মল্লিকের। সুবর্ণ বণিক সমাজের হোমরা চৌরা মানুষ। গণেশ অ্যাভিনিউয়ের সমাজ ভবনেও প্রতিপত্তি ছিল সলিসিটার মহলে। মল্লিক অ্যান্ড বোস সলিসিটার ফার্ম উনিই খাড়া করেছিলেন, সিনিয়র পার্টনার সুন্দর বোস। আচমকা এক শনিবার রাত্রে স্ট্রোক হলো নীরদ মল্লিকের। সেই রাতেই নিয়ে যাওয়া হলো উডল্যান্ডস নার্সিংহোমে। মারা গেলেন সোমবার সকালে। 3 ছেলের কেউই আইন পড়েনি। বাপের সলিসিটার ফার্ম দেখার যোগ্যতা কারোরই ছিল না। তাই সুন্দর বোসকে একদিন ডেকে পাঠালেন বিধবা নিরজ্জয়া নিভাননী দেবী। বললেন, বাবা সুন্দর, তুমি তো আমার ছেলের মতো, একটা কথা রাখবে? বলুন মাসিমা। কর্তা সে আর তুমি কিনে নাও। চেয়ে রইল সুন্দর বোস। মল্লিক অ্যান্ড বোস কোম্পানি সুনাম আছে। নিজে দিনে প্র্যাকটিস করে, রাতে ফার্ম অ্যাটেন্ড করে কাজও শিখে নিয়েছে। কাজেই নিভাননী দেবীর প্রস্তাব মন্দ নয়। বললে, আপনার ছেলের মত নিয়েছেন? নিয়েছি, ওরাও চায় তুমি শেয়ার কিনে নাও। বেশ, তাই হবে। লেখাপড়া হয়ে গেল। নিভাননী টাকা ঘরে তুললেন। সুন্দর বোস কিন্তু সম্পর্ক শেষ করে দিল না। তার সঙ্গেই এসেছিল একদিন ইন্দ্রনাথ। বাড়ির ছেলে হয়ে গিয়েছে সেই থেকেই। রামচরণের মুখে মল্লিক বাড়ির কাহিনী শুনে তাই মনটা খারাপ হয়ে গেল ইন্দ্রনাথের। মনে পড়ে গেল কেনারাম, ভোগীরাম আর বেচারামের গল্প। এক পুরুষ কেনে, পরের পুরুষ তাই ভোগ করে, তারপরের পুরুষ সমস্ত বেঁচে দেয়। মল্লিক পরিবারের কেনারাম গত হয়েছেন, ভোগীরাম মাথা চাড়া দিয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বাগতম আঁকা কাচের প্যাটার্ন মারিয়ে ভেতরে ঢুকলো ইন্দ্রনাথ। এসো বাবা এসো, একদিনে মনে পড়ল। দোতলার উত্তর দিকে বড় ঘরে পানের ডিবে নিয়ে বসেছিলেন নিভাননী দেবী। ধবধবে সাদা গায়ের রং, এখন একটু মুটিয়ে গেছে। পরনে সাদা থান আর সাদা ব্লাউজ। এককালে যে সুবর্ণবণিক সমাজের ডাকসাইটে সুন্দরী ছিলেন তা মুখের কাঠ দেখলেই বোঝা যায়। ইন্দ্রনাথ মার্বেল পাথর বাঁধানো মেঝের উপরই বসলো নিভাননীর সামনে। এই দেখো ছেলের কাণ্ড, কিছু একটা নিয়ে বসো। দরকার নেই মাসিমা, মেঝেটা বেশ ঠান্ডা। একটা খবরের জন্য এলাম। তোমার সেদিন একটা গপ্প করলাম বাবা, লোহার কোট, সত্যি নাকি? সত্যি না তো মিথ্যে? ওই রকম ভাবে খুন করতে পারে কেউ? পারে। মাসিমা, মাতাজির কাছে একদিন আমাকে নিয়ে যাবেন? তুমি? পান সাজা বন্ধ হয়ে গেল নিভাননীর। তুমি যাবে মাতাজির কাছে? হ্যাঁ মাসিমা,
জানেন তো আমার জীবনটা কিরকম? একা একাই কাটিয়ে দিলাম। জীবনের এখন তো শুরুই হলো না, পাত্রী তো হাতেই রয়েছে। তোমার মতো হীরের টুকরো। মাসিমা, ও পথ আমার নয়। আমি একটু শান্তি চাই। সে আর কে না চায় বলো? এই দেখো না সুন্দরকে, সোনার চাঁদ ছেলে। সেও চাই শান্তি, পাচ্ছেও তো। মাতাজি সবার উদ্বেগ নিয়ে নেন। তিনি যে মুশকিল আসান ঠাকুরানী। সুন্দর মাতাজির কাছে যায়, আপনি জানেন? ও মা, আমিই তো নিয়ে গেলাম। খবরটা জানা ছিল না ইন্দ্রনাথের। বলল, তাহলে আমাকেও নিয়ে চলুন। তুমি কেন যাবে বাবা? সুন্দর রোজ কালীঘাটে যায় শুনে বললাম, মা কালীকে চোখে দেখতে চাও তো এসো আমার সঙ্গে। সেই থেকে যাই সুন্দর। কিন্তু তুমি তো কোনো মন্দিরেও ঢোকো না। মন্দির আমার মনের মধ্যে মাসিমা, মনটাই তো মন্দির। তা হক কথা বলেছ। কবে যাবে? যেদিন বলবেন। আর পারছি না, সংসার এত নিষ্ঠুর। নিষ্ঠুর বলে নিষ্ঠুর? কর্তা গিয়ে অবধি আমার কি হাল হয়েছে দেখছো তো? তা তো হবেই মাসিমা, বাড়ির কর্তা চোখ বুঝলেই এমনটাই হয়। একটা খুব ভালো কাজ করেছেন কোম্পানিটা সুন্দরকে বেচে দিয়ে। আরও একটা ভালো কাজ করেছি বাবা। কি? জবাব দিতে গিয়েও চুপ করে গেলেন নিবারণী দেবী। পান ঠেসে দিলেন গালে, এক খিলি দিলেন ইন্দ্রনাথকে। জর্দা খাও। না। নিজেই একটু জর্দা নিয়ে মুখে দিলেন নিবারণী দেবী। চুপ করে রইল ইন্দ্রনাথ। বিধবাদের কাছে কৌতূহল দেখাতে নেই। মুখে কুলুপ এঁটে দেয় নিজে থেকে। যখন বলে মুখের আগল হারিয়ে ফেলে। একটু পরে বললেন, কাজটা ভালোই করেছি, যা বাড়ির অবস্থা। থেমে বউগুলোর টাক ওই সিন্ধুকের দিকে, ছেলে তিনটেরও। চুপ করে রইল ইন্দ্রনাথ। সিন্দুকটা দেয়ালের গায়ে গাঁথা। ফিরেও দেখল না। কচমচ করে আরো কয়েকবার পান চিবলেন নিবারণী। তারপর বললেন, বলে কিনা গয়নার ভাগ চাই। ও তো ঠেলা। প্রত্যেকটা বউকে ঘরে তুলেছি সোনা দানা দিয়ে। এখন যা আছে উমার বিয়ের জন্যে। তার ভাগ দেব কেন? উমা নিবারণীর একমাত্র কন্যা। নিবারণীকে তখন কথার নেশায় পেয়েছে। জর্দার কাজ শুরু হয়েছে। একটাই তো মেয়ে, কর্তা নিজেও তার জন্য রেখে গেছে। আমার মায়ের গয়নাও রেখেছিল ওর জন্যেই। বলে কিনা ভাগ চাই। রেখেছিলাম বললেন কেন মাসিমা? এখন নেই? ধরা পড়ে গেলেন নিবারণী। সাত তাড়াতাড়ি বললেন, কেন রাখবো? কার ভরসায় রাখবো? সিন্দুক খুলে যদি নিয়ে নেয়? তাই বলুন, ব্যাংকের লকারে রেখেছেন? লকার? না না, ওসব লকার ফকার আমি বিশ্বাস করি না। তবে কোথায়? সঙ্গে সঙ্গে জবাব দিলেন না নিবারণী দেবী। তারপর যা বললেন তা এই। রাধামহল, দেওয়ানখানা অর্থাৎ ড্রয়িং রুমে অন্যান্য দর্শনার্থীদের সঙ্গে লাইন দিয়ে বসে আছেন নিবারণী দেবী। দু চোখ মুখে নামজপ করছেন। মনটা বড় অশান্ত গয়না নিয়ে। কাল রাতেই মেরিমুখে বউয়ের আঁচল ধরা স্ত্রৈণ ছেলে তিনটে ভাগ চেয়ে গেছে। এক সিন্দুক গয়না কোথায় রাখবেন, এ নিয়ে বড় ভাবনায় পড়েছেন নিবারণী। নামজপ করছেন মনে মনে, কিন্তু চোখের সামনে ভেসে রয়েছে গয়নার গাদা। কলুটোলার সুবর্ণবণিক সমাজের মেয়ে তিনি। হিরে জহরত সোনাদানায় গা মুড়ে কোণে বউ হয়ে নীরদ মল্লিকের ঘর করতে এসেছিলেন 3 যুগ আগে। তারপর বছর বছর সোনার পাহাড় বাড়িয়ে গেছেন। কাঁচা টাকায় কাঁচা সোনাই কিনেছেন। সব মিলিয়ে এখনকার বাজার দরে 2 লাখ টাকার মতো গয়না রয়েছে দেওয়াল সিন্ধুকে। ছেলে তিনটের নজর পড়েছে ওই গয়নার ওপর। এদিকে উমার বিয়ের বয়স হলো। ডাক্তারি পড়ছে বলেই যে চিরকাল আইবুড়ো থাকবে তা তো নয়। ছেলেদের কর্তা বাড়ি দিয়ে গেছেন, মেয়েকে দেবেন সমস্ত গয়না। কিন্তু সে ইচ্ছেতে জল ঢালতে এসেছে পোড়ার মুখো ছেলে তিনটে। বলিহারি যাই বউগুলোকে, সাত গাইয়া মেয়ে ছেলে এনেছিলেন শুধু ঘর আর রূপ দেখে। এমনটা হবে কে জানতো? এর চাইতে বউবাজারের দিশি ঘরে গেলেই হতো। এত লোভ! শাশুড়িকে তার চোখ বুঝতে দে। ননদকে ফাঁকি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল কর্তা স্বর্গে যেতে না যেতেই। আজকে থাকতো যদি কর্তা, ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দিত, কুলোপানার চক্কর নামিয়ে ছাড়ত। মানুষটা যতদিন ছিল কেঁচোর মতো হয়েছিল সবাই। যেতে না যেতেই টাক পড়েছে সিন্ধুকের। মা, আসুন আপনি।
কপালে সিঁদুরের ফোঁটা কেটে ভীমের মতো চেহারার সেই লোকটা ডাকছে তাকে। কি যেন নাম লোকটার? সুরেশ। হ্যাঁ হ্যাঁ, সুরেশ। মাতাজির চরণে স্থান পেয়ে ধন্য হয়ে গেছে। চলো বাবা। ভেতরের ঘরে দু চোখ মুদে বসেছিলেন মাতাজি। পাশে ধূপ চলছে রূপোর কালীমূর্তির সামনে। ঘরের পরিবেশই অন্যরকম। ঢুকলেই মনের অশান্তি কেটে যায়। একটা অদ্ভুত আনন্দে ঘোলাটে মন স্বচ্ছ হয়ে ওঠে। চোখ না খুলেই মৃদু কণ্ঠে বললেন মাতাজি, বস। এই কণ্ঠস্বর চেনেন নিভাননী। মা আর কালীঘাট মন্দিরে নেই। এই মুহূর্তে তিনি আবির্ভূতা মাতাজির দেহ মন্দিরে। প্রণাম করে কদদরে মেঝেতে বসলেন নিভাননী। বড্ড ভাবনায় পড়েছিস মা গো। আর নিজেকে সামলে রাখতে পারলেন না নিভাননী। অন্তর্যামী মায়ের কাছে আর একটা কথা গোপন করতে পারলেন না। সব বললেন, সব। মাতাজি দু চোখ মুদে রইলেন। নিষ্কম্প দেহে প্রাণ আছে বলেও মনে হলো না। মা গো, কি করি আমি এই বউদের নিয়ে? উমার বিয়েটা পর্যন্ত ওদের তর সইছে না। আমার কাছে রেখে যা। চোখ তুললেন নিভাননী। দু চোখ ঝাপসা হয়ে এসেছিল অশ্রুধারায়। কি কথা বলল? এমন গুঞ্জিত অস্ফুট সুরে তো মাতাজি কথা বলেন না। মাতাজি নিষ্কম্প, নিথর, যেন নিষ্প্রাণ। আবার শোনা গেল সেই বিচিত্র অলৌকিক কণ্ঠস্বর, আমার কাছে রেখে যা, নির্ভয় থাক। দৈববাণী, নিঃসন্দেহে দৈববাণী। মাতাজি কথা বলছেন না। কণ্ঠস্বর আসছে কালী মূর্তির দিক থেকে। ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন বিগ্রহের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু বিশাল দুই চোখের তারায় অসীম ভয়। মায়ের আদেশ দু কর্ণে শুনলেন নিভাননী। রোমাঞ্চিত হলো সর্বাঙ্গ। বাবা, পরের দিনই সব গয়না রেখে এসেছি মায়ের পায়ের তলায়। আর আমার কোনো চিন্তা নেই। শুধু কি গয়না, কর্তার ৭০,০০০ টাকার কোম্পানি শেয়ারও। স্তব্ধ বিস্ময়ে সব শুনল ইন্দ্রনাথ। মাতাজির অতীত এবং বর্তমানের সমস্ত কাহিনী সে শুনেছে নিভাননীর মুখেই। মাতাজিকে তিনি সাক্ষাৎ কালী জ্ঞানেই পূজা করেন। এখন শুনল দেবীর চরণে অলঙ্কার গচ্ছিত রাখার লোমহর্ষক কাহিনী, সেই সঙ্গে ৭০,০০০ টাকার শেয়ার। বলল মৃদু কণ্ঠে, ছেলেরা এই খবর জানে? পাগল, জানলে কি আস্ত রাখত? উমা, কাউকে বলিনি, মাতাজি নিষেধ। বেশ করেছেন। আমাকে কবে নিয়ে যাবেন? কবে যাবে তুমি বলো না বাবা। ঠিক আছে, দিন কয়েক পরেই বলছি। শান্তি যদি পাই তো ওখানেই পাবো। আচ্ছা মাসিমা, একটা জিনিস জানতে বড় ইচ্ছে যাচ্ছে। কি বাবা? মাতাজি সাক্ষাৎ মা কালী। ওর কাছে উদ্বেগ সঁপে দিতে নিশ্চয়ই অনেক নামকরা মানুষ যায়। তার বলতে বড় বড় লোক সব। নাম জানেন প্রত্যেকের? প্রত্যেকের কি আর জানি, তবে কয়েকজনের সঙ্গে ওখানে যেতে আসতে আলাপ হয়েছে। কারা মাসিমা? রবিচাঁদ ঠাকুরলালকে তুমিও চেনো, লোহার মস্ত কারবারি। হ্যাঁ হ্যাঁ। তারপর ধরো বিহারীলাল শেঠিরা, জাহাজের কারবার আছে না? হ্যাঁ হ্যাঁ, মস্ত বড় লোক। তুমি তো অনেককেই চেনো। খুবচাঁদ নারায়ণ সিউ, সুরিন্দর সুরি, সীতেশ পালকেও নিশ্চয়ই চেনো। হাড়ে হাড়ে চিনি। হাড়ে হাড়ে চেনো কেন? বারে, এদের নানা রকম কারবারে যে আমারও ডাক পড়ে। তা তো পড়বেই, তুমি কি কম যাও? তা কবে যাবে মাতাজির কাছে? পরশু সকাল ৮টার আগেই এসো, কেমন? একসঙ্গে যাব। ঠিক আছে মাসিমা, চলি। এসো বাবা। উঠে পড়ল ইন্দ্রনাথ। খালি সিন্দুকটার পানে এক ঝলক তাকিয়ে নিয়ে বেরিয়ে এলো বাইরে। খবর, আরো খবর। ব্যাপারীটোলা লেন থেকে বেরিয়েই গণেশ অ্যাভিনিউ। মলঙ্গা লেনের সামনে একটা খালি ট্যাক্সি পেয়ে গেল কপাল জোরে। এই ট্যাক্সি নিয়েই শ্রীযুক্ত ইন্দ্রনাথ রুদ্রকে এরপর দেখা গেল চরকি পাক দিচ্ছে সারা কলকাতায়। পাঠক এবং পাঠিকারাও তার পেছন পেছন যেতে পারেন। ওই দেখুন, প্রথমেই গেল বউবাজারের রবিচাঁদ ঠাকুরলালের দোকানে। সেখান থেকে ডালহৌসি স্কোয়ারে বিহারীলাল শেঠিয়ার জাহাজি অফিসে। সেখান থেকে ছুটতে ছুটতে খুবচাঁদ নারায়ণ সিউ, সুরিন্দর সুরি, সীতেশ পালের অফিসেও। প্রত্যেকের কাছেই আমরাগাছি করে কি জেনে এলো তাও আপনি জানেন। প্রচণ্ড নাস্তিক ইন্দ্রনাথ রুদ্রের ইদানিং দেবদ্বিজে ভক্তি হয়েছে। জীবনে ধাক্কা না খেলে ঈশ্বরের দিকে কেউ যায় না। দুঃখ তিনিই দেন শোধন করিয়ে নেওয়ার জন্য।
চৈতন্য উদয়ের জন্য। ইন্দ্রনাথের এখন তাই হতে চলেছে। সংসারের জ্বালা থেকে অব্যাহতির জন্য মাতাজির কাছে যেতে চায় পরশু থেকে। মাতাজির কাছে গেলে কি পাওয়া যাবে? এই ফিরিস্তি শুনে বেরিয়ে এসেছে প্রত্যেকের কাছ থেকে। রাশি রাশি শুভেচ্ছার সঙ্গে বহন করে এনেছে সার সংবাদটি। এদের প্রত্যেকেই মাতাজির খবর পেয়েছেন একজনের কাছ থেকে। কোটি কোটি টাকা জলে ফেলে দেওয়ার মতো সঙ্গতি এদের আছে। এক নামেই কলকাতা কেন, দিল্লি বোম্বাইয়ের কোটিপতিরাও এদের চিনতে পারেন। এদের কাছে মাতাজি সন্দেশ বহন করে নিয়ে গেছে একজনই। ব্যবসায় উত্থান পতন, উদ্বেগ উৎকণ্ঠা, নানা ঝঞ্ঝাট থেকে পরিত্রাণের পথ বাতলে দিয়েছে একজনই। নাম তার সুরেশ, মাতাজির একান্ত সহচর। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন। দোতলার লাইব্রেরিতে কাঠের বারান্দায় পাতা টেবিলে উমার দেখা পেল ইন্দ্রনাথ। এক গাদা বই নিয়ে নোট নিচ্ছে। ফর্সা, বেশ সুন্দরী। মায়ের চেহারা পুরোপুরি পেয়েছে। উমা নিভাননের একমাত্র মেয়ে। ইন্দ্রনাথা, তুমি? উমা, কথা আছে। এরকম ঝড়ের মতো চেহারা হয়েছে কেন? তোর জন্যে। ইয়ার্কি মেরো না। ইয়ার্কি নয় উমা, তোকে বিয়ে করতে হবে। ফের ইয়ার্কি? শোন। 1 ঘন্টা পরে ব্যাপারীটোলা লেনের বাড়িতে ফিরে এলো উমা। সোজা মায়ের ঘরে গেল। অসময়ে মেয়েকে দেখে অবাক হলেন নিভাননী। এত তাড়াতাড়ি ফিরে এলি? মা, একটা কথা আছে। বল। বলবো? তুমি না করবে না? কখনো করেছি? উমা সত্যি নিভাননীর বড় আদরের মেয়ে। আদর পেয়েও নষ্ট হয়নি। বাপের নাম রাখছে, থিসিস তৈরি করছে। মা গো, আমি বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ মা, এতদিন তোমাকে বলিনি। ও চলে যাচ্ছে কানাডায়, আর ঠিক 15 দিন পরে। কে? তোমার ভাবি জামাই। মাথা নিচু করে বলল উমা। ও, ফিক করে হেসে ফেললেন নিভাননী। বিয়েটা তাই 7 দিনের মধ্যে করে ফেলতে চাই। তারিখও দেখেছি, 14ই আষাঢ়। সে কি রে, এত তাড়াতাড়ি? সবই তো তৈরি তোমার। ছেলেটাকে দেখাবি না? বাড়ি কোথায়, কি করে? সেসব একেবারে দেখবে, তাক লেগে যাবে। তোদের সব কাণ্ডই আলাদা। রাজি? মেয়ের গালে আস্তে চর মারলেন নিভাননী। পাগলি। ঢিপ করে মাকে প্রণাম করে দূর দূর করে বাড়ি থেকে বেরিয়ে গেল উমা। বেলেঘাটা, রাত্রি। ইন্দ্রনাথের সেই ঘর, সন্ন্যাসীর ঘর বললেও চলে। মামুলি ক্যাম্প খাট, আলমারি ঠাসা বই আর বই। টেবিলে পা তুলে দিয়ে সিগারেট ফুঁকছে রুদ্রমশাই। এমন সময় ঘরে ঢুকলো জীবন। এককালের বাগদি ডাকাত জীবন এখন চোলাই মদ আর ভিখিরির ব্যবসায় কিং হয়েছে। বসো জীবন, কি খবর আনলে? আপনি 3টে খবর চেয়েছিলেন। 1 নম্বর, সুরেশ কোথায় কোথায় যায়, কাদের সঙ্গে দেখা করে। 2 নম্বর, সরস্বতীর 2জন খুড়তুতো ভাইয়ের ঠিকানা। 3 নম্বর, সুকুলের কোনো আত্মীয় স্বজন আছে কিনা। হ্যাঁ, শুনুন। সুরেশ সারাদিন ঘোরে কলকাতার লাখপতি কোটিপতিদের কাছে, মাতাজিকে নিয়ে কথা বলে। সরস্বতীর 2জন ভাই থাকে একই জায়গায়। এই নিন ঠিকানা। সুকুলের একজন দাদা ছিল, দেশ থেকে কলকাতায় একবার এসেছিল যমুনালাল বাজার স্ট্রিটে। এখন কোথায় কেউ জানে না। একটু পরেই এলো টেলিফোন। ইন্দ্র, আমি দর্শন বলছি। যমুনালাল বাজার স্ট্রিটের বাড়িটা কার? সুনীল প্যাটেলের। সে কে? সুকুল প্যাটেলের বড় ভাই। বলিস কি? চমকে উঠলি কেন? পরে শুনবি। সুনীল এখন কোথায়? কেউ জানে না। সুনীল বাড়িটা কিনে সুকুলকে থাকতে দিয়ে দেশে গিয়েছিল। ফিরেও ছিল দেশ থেকে সুকুল নিখোঁজ হয়ে যাবার পর। এখন সে কোথায় কেউ জানে না। বাড়িটা তালা বন্ধ থাকে। ট্যাক্স বিল নিয়মিত পেমেন্ট হয়ে যাচ্ছে। স্ট্রেঞ্জ নয় কি?
বাসুলাল? ইয়েস, ইন্দ্রনাথ বলছি। আমি ফোন করতে যাচ্ছিলাম। খবর পেয়েছো? হ্যাঁ, 2 ফুট উঁচু কলকাতাওয়ালি মূর্তিটা হায়দ্রাবাদ থেকে নিয়ে আসেন মাতাজি। কিনে? পাগল, মাতাজির পয়সা কোথায় যে কিনবেন? তবে কেউ দিয়েছে? হ্যাঁ। কি নাম তার? কেশবলাল নারায়ণ। ঠিকানাটা টুকে রাখো। রিসিভার রাখতে না রাখতেই গোমেজ ঢুকলো ঘরে। রোগা তালপাতা সেপাই, ইলিয়ট রোডের অ্যাংলো ইন্ডিয়ান, গায়ে দুর্গন্ধ, জামা কাপড় ময়লা। বস, কালো গাড়ি পেছন নিয়েছিলাম। কোথায় গেল? কল্পলোকে। কল্পলোকে? একটা মাল্টি স্টোরি বিল্ডিং। কোথায়? হ্যারিংটন স্ট্রিটে। আচ্ছা, কে নামলো গাড়ি থেকে? সেইটাই দেখতে পেলাম না। গাড়ি ঢুকে গেল পাতাল গ্যারেজে। দারোয়ান মক্কেল হাঁকিয়ে দিলে। কল্পলোক? ঠিক আছে, এই নাও 50 টাকা তোমার পারিশ্রমিক। 50? থ্যাংক ইউ বস। মাসিমা, আমি ইন্দ্রনাথ বলছি। বলো বাবা। এত রাতে? হঠাৎ একটা কেস এসেছে হাতে, হায়দ্রাবাদ যাচ্ছি। পরশু মাতাজির কাছে যেতে পারবো না। ঠিক আছে, ফিরে এসো তারপর। কেমন? হ্যাঁ মাসিমা, আমি যাব আপনার কাছে। গয়না নিয়ে গন্ডগোল। পরের দিন সকালবেলায় রাধা মহলে হাজির হলেন নিভাননী। প্রথমেই ডাক পড়ল তার। 2-4 কথার পর কাজের কথায় এলেন নিভাননী। মাতাজি, গয়নাগুলো নিতে এসেছি। উদাস অতলান্ত চোখে তাকিয়ে বললেন মাতাজি। কেন রে? 14ই আষাঢ় মেয়ের বিয়ে। মৃদু হাসি ফুটে উঠল মাতাজির অপরূপ অধরোষ্ঠে। কাল আসিস। পরের দিন নিভাননীর ডাক পড়ল 12টা বাজার 5 মিনিট আগে। মাতাজি, গয়নাগুলো আজ পাবো? আজ তো আনিনি, মায়ের কাছ থেকে চাইতে হবে যে। তবে কাল আসিস। পরের দিন সকাল 8টা থেকেই গিয়ে বসে রইলেন নিভাননী, মুখ শুকনো, উদ্বিগ্ন। মাতাজি, বল। আর 5 দিন পরেই মেয়ের বিয়ে। গয়নাগুলো আজকেই চাই, পালিশ করতে হবে। গয়না তো মাকে দান করেছিস। নিভাননী হাঁ করে রইলেন। মায়ের অনুমতি পেলে নিশ্চয়ই দেব। মাতাজি, প্রায় আর্তনাদ করে উঠলেন নিভাননী। আমার মেয়ের বিয়ে। মাতাজির 2 চোখের তারা ওপরে উঠে গেল। বিড়বিড় করে কে যেন বললেন। বন্ধ হয়ে গেল চোখের পাতা। পাশের কালীমূর্তির দিক থেকে ভেসে এলো গুঞ্জিত স্বরে গায়ের লোম খাড়া করা অলৌকিক সেই কণ্ঠস্বর। কে মাতাজি? আমি এখন মণিপুরের রাজকন্যা। মণিপুরের রাজকন্যা? সে কে? দুপুরবেলা হন্তদন্ত হয়ে ব্যাপারীটোলা লেনের বাড়িতে এলো ইন্দ্রনাথ। গেল সোজা দোতলায় নিভাননীর ঘরে। কি হয়েছে মাসিমা? নিভাননী বিরাট ইজি চেয়ারে এলিয়ে পড়েছিলেন। প্রায় কেঁদে ফেললেন ইন্দ্রনাথকে দেখে। বললেন, গয়না নিয়ে গন্ডগোলের গল্প। মণিপুরের রাজকন্যা হয়ে গেলেন মাতাজি? সব শোনার পর বাঁকা সুরে বলল ইন্দ্রনাথ। হ্যাঁ বাবা, কি করি আমি? আর যে মোটে 4 দিন বাকি। ছেলেদের বলেছেন? ওরে বাবা, কুরুক্ষেত্র কাণ্ড হয়ে যাবে তাহলে। বলতেই হবে, আর সময় নেই। না না, চুপ করুন। যা করেছেন তার চারা নেই। এখন ডাকুন ছেলেদের। কোর্ট থেকে অর্ডার বার করতে হবে। কিসের অর্ডার? ছেলেদের ডাকুন, সবার সামনে বলছি। রাধামহলে পুলিশ নৃত্য। রাত 3:30টার সময় রাধামহল ঘিরে ফেলল পুলিশ। দরজায় বুটে লাথি মারল ইন্সপেক্টর যোগেশ সেন। দরজা খুলে দিয়েই ভূত দেখার মতো আটকে উঠল সুরেশ। যোগেশের ঠিক পেছনেই ইন্দ্রনাথ। বিশেষ মতলব নিয়ে ইচ্ছে করেই সে এত রাতে এসেছে। সুরেশকে ঠেলে সরিয়ে দিয়ে পুলিশ ঢুকে পড়ল বাড়িতে। সার্চ ওয়ারেন্টটা কেবল দেখিয়ে গেল ঢোকার পথে, কিন্তু মাতাজিকে কোথাও পাওয়া গেল না। সুরেশকে টেনে আনা হলো বাইরের ঘরে। কোথায় মাতাজি?
সে কি হুঙ্কার যোগেশের। সুরেশ নিরুত্তর। দাওয়াই দিতে হবে দেখছি। ঠিক আছে, সার্চ করুন আপনারা, দেখুন গয়নাগুলো কোথায়। গয়না পাওয়া গেল না। সুরেশ তখন ঘামছে। মাতাজি যে ঘরে বসে দর্শন দেন সেই ঘরে দাঁড়িয়ে রূপোর কালীমূর্তিটা দেখিয়ে হুঙ্কার দিল যোগেশ। কোত্থেকে এসেছে এটা? সুরেশের মুখে কথা নাই। পেছন থেকে আস্তে করে বললে ইন্দ্রনাথ। আমি জানি, কেশবলাল নারায়ণ দিয়েছে। চমকে উঠল সুরেশ। কুতকুতে লাল চোখে এই প্রথম দেখা গেল ভয়ের চিহ্ন। মিষ্টি করে বলল ইন্দ্র। দেখা করে এলাম তার সঙ্গে, সব খবর নিয়েই এসেছি। সুরেশ মনে হলো পড়ে যাবে। ইন্দ্রনাথ মূর্তিটা ধরে হ্যাঁচকা টান দিতেই হেলে পড়ল একপাশে। ভেতরে ফুটোর মধ্যে ইলেকট্রিক তার ঢোকানো। তার চলে গেছে জলচৌকির কাঠের ফুটো দিয়ে মেঝের মধ্যে। মাইক্রোফোনের তার, বলল ইন্দ্রনাথ। দৈববাণীর ব্যবস্থা। পাশের ঘরে কথাটা বলতো কে, সুরেশ নাকি? সুরেশ নিশ্চুপ। দেওয়ানখানার স্টিল আলমারি সার্চ করে পাওয়া গেল কয়েকটা অদ্ভুত জিনিস। মণিপুরের রাজকন্যের একটা রাশিচক্র, জাপানের এক বিউটি ইনস্টিটিউশন থেকে দেওয়া কয়েকটা সার্টিফিকেট, সবকটাই ইস্যু করা হয়েছে অর্কিড নামে একটা প্রতিষ্ঠানকে। রূপা ব্যাংকের পাসবই, সুরেশ আর মাতাজির নামে পাসপোর্ট এবং নিভাননী দেবী সই করা একটা লেটার অফ অথরিটি। মাতাজিকে অধিকার দিয়েছেন নিভাননী, তার 70,000 টাকার শেয়ার নিয়ে কেনাবেচা করার। এই খবরটা জানা ছিল না ইন্দ্রনাথের, তাই গুম হয়ে রইল কিছুক্ষণ। বিধবার মতিচ্ছন্ন হওয়া একই বলে। ছেলে মেয়েদের সর্বনাশ করেছেন নিজের হাতে। সুরেশ, কড়া গলা ইন্দ্রনাথের, চোয়াল কঠিন। এসেই ইন্দ্রনাথ, প্রয়োজন হলে যার কণ্ঠে বজ্রের দন্তুবি বেজে ওঠে। মণিপুরের রাজকন্যাটি কে? সুরেশ যেন বোবা। সুকুল কোথায়? স্পষ্ট দেখা গেল কথাটা শুনেই আটকে উঠল সুরেশ এবং কথা বলল এতক্ষণে। জানি না। সত্যি জানো না? না। সুনীল প্যাটেল কোথায়? দু চোখ প্রায় ঠেলে বেরিয়ে এলো সুরেশের। আমি জানি কি? মাতাজি কোথায়? বন্দুকের গুলির মতো ছুঁড়ে দিল ইন্দ্রনাথ শেষ প্রশ্নটা। কথা বলতে গিয়েও চুপ করে গেল সুরেশ। বিস্ফারিত চোখে চেয়ে রইল পূবের জানালার দিকে। সূর্য উঠছে, রাত শেষ। আর একটা কালো গাড়ি ঢুকছে কেদার লেনের ফটক দিয়ে রাধামহলে। গাড়ি থেকে নামলেন মাতাজি। পরনে সাদা সিল্কের শাড়ি, কবজি পর্যন্ত লম্বা হাতার ব্লাউজ, কপালে গোল সিঁদুরের টিপ, গলায় রুদ্রাক্ষের মালা। শুভ্র সুন্দর মুখে সেই স্বর্গীয় সুষমা, যেন জীবন্ত দেবী প্রতিমা। আসুন। এগিয়ে গিয়ে অভ্যর্থনা জানালো যোগেশ। একটু যেন অবাক হলেন মাতাজি। পর মুহূর্তেই শিশুর মতো হেসে বললেন, কি ব্যাপার? আপনাকে দর্শন করতে এলাম। এসো, ঘরে চলো। দর্শন কক্ষে গিয়ে নিজের সাদা মাটা জলচৌকিতে বসলেন মাতাজি। প্রশান্ত দুই চোখে অনাবিল শান্তি। বলো। যোগেশকে ইন্দ্রনাথ বললে, আমাকে অ্যালাউ করবেন? সার্টেনলি। মাতাজি। মেঝের উপর পা মুড়ে বসে ইন্দ্রনাথ বললে, প্রথমে ঠিক করেছিলাম নিভাননী দেবীর সঙ্গে এসে আপনাকে দর্শন করব। তারপর পুলিশ নিয়ে আসাটাই ঠিক করলাম। সার্চ ওয়ারেন্ট আছে, এই জন্য মাফ করবেন। আধ বোঝা চোখে মাতাজি যেন অন্য লোকে চলে গেলেন। শুনছেন কি শুনছেন না বোঝাও যাচ্ছে না। ঘড়ি দেখল ইন্দ্রনাথ। এখন 6টা। 8টার সময় দর্শনার্থীরা আসবে। আমি তার আগেই আমার গল্প শেষ করে নিচ্ছি। মাতাজি, আমার অভিনন্দন নিন। আমার বড় অহংকার ছিল, অভিনয় জিনিসটা আমি ভালোই রপ্ত করেছি। আপনি আমার সেই অহংকার চূর্ণ করেছেন। আপনি যদি ফিল্ম লাইনে নামতেন, মধুবালা, নার্গিস, সুচিত্রা সেনেরা হালে পানি পেতেন না। কনগ্রাচুলেশনস। মাতাজি কি ধ্যানস্থ? সুরেশ এক্ষণে বলির পাঠার মতো কাঁপছে কেন? অমন যার পালোয়ানি চেহারা, মুখখানা তার শুকিয়ে আমসি কেন? যোগেশ দাঁড়িয়ে আছে দু পাপ ফাঁক করে, যেন কিংকং। থমথমে উৎকণ্ঠা। মাতাজি, বললে ইন্দ্রনাথ, আপনাকে গল্পটা আগে বলি। আপনি ধ্যানে বসেছেন, কথা তো বলবেন না?
ভুলচুক হলে কেবল ধরিয়ে দেবেন, কেমন? বদ্রীদাস টেম্পল স্ট্রিটে আজ থেকে 25 বছর আগে একটা মেয়ের জন্ম হয়। তার নাম কালী। মা কালীর কাছে ধর্ণা দিয়ে পাওয়া মেয়ে, তাই তার নাম হলো কালী। কালী ছিল রূপবতী, গুণবতী এবং বুদ্ধিমতী। দৈব কৃপা নিশ্চয়ই সে লাভ করেছিল, কিন্তু শয়তান তার উপর ভর করল যৌবন আসতেই। কুভাব প্রবল হলো, সুভাব চাপা পড়ে গেল। এ পৃথিবীতে বেশিরভাগ পাপের সৃষ্টি যৌবন জ্বালা থেকে। কালী বলে মেয়েটির ভেতরে এই জ্বালা ছিল উদগ্র। বাদশাহ বলেছেন তার কামশাস্ত্রে, মেয়েদের কামভাব পুরুষদের চাইতে 8 গুণ বেশি। কালীকে দেখলে তিনি কথাটা নতুন করে লিখে যেতেন। কালীর কামভাব ছিল 8 গুণেরও বেশি অস্বাভাবিক। কিন্তু বিধাতার কি অপূর্ব সৃষ্টি! কালীর ভেতরে যৌন তাড়না, কিন্তু বাইরে দেবীর প্রেরণা। সারা মুখে স্বর্গের আলো। লোকে তাই ভুল করল, রটনায় বিশ্বাস করল। পহেলে দর্শনধারী, পিছে গুণ বিচারী। মা কালী যেন সত্যি কালীর মধ্যে আবির্ভূতা। বিয়ে হলো কালীর। অল্প বয়সেই যৌবন ঠেলে উঠেছিল। এক স্বামীতে তার নিবারণ ঘটল না। স্বামী শুকুলের বন্ধু সুরেশের সঙ্গে তার অবৈধ প্রণয় চলল দিনের পর দিন, বছরের পর বছর। সুরেশ ছিল শক্তিমান পুরুষ। কালীর ক্ষুধা সে মেটাতে পেরেছিল। নিয়তি বড় নিষ্করুণ। এই সময় শুকুল বোধহয় আঁচ করেছিল সুরেশ তার সর্বনাশ করে চলেছে। বউয়ের সঙ্গে বচসাও হয়েছিল, তাই তাকে সরে যেতে হলো এ পৃথিবী থেকে। কালী তাকে বিষ খাইয়ে মারল। 1 লাখ টাকা নিয়ে বোম্বাই যাচ্ছিল শুকুল। ট্রেনে উঠতেও হলো না। মিথ্যে কথা, এই প্রথম চাপ্পা কঠিন স্বরে বললেন মাতাজি। ইন্দ্রনাথের চোখ মুখে চেহারা পাল্টে গেল চক্ষের নিমেষে। ইন্দ্রনাথ রুদ্র ইজ নট আ লায়ার লাইক ইউ মাতাজি। প্রমাণ দরকার। মাতাজির অর্ধনিমিলিত চোখে ও কিসের দ্যুতি! এক কোন অতলান্ত প্রদেশের স্ফুলিঙ্গ রোহিণী ভরণী নয়নে। এক্সিবিট নাম্বার 1, হাঁক দিল ইন্দ্রনাথ। ড্রয়িং রুম থেকে একটা তরঙ্গ নিয়ে ঘরে ঢুকলো কনস্টেবল। রাখা হলো মাতাজির পায়ের কাছে। ইন্দ্রনাথ এক ঝটকায় ডালাটা খুলে দিয়ে বলল, কি দেখছেন? তরঙ্গ ভর্তি মানুষের হাড়গোড়, একটাই কঙ্কাল। করটিটা সবার উপরে। অক্ষিকটর চেয়ে আছে যেন মাতাজির দিকেই। কয়েক ফোঁটা ঘাম দেখা যাচ্ছে না মাতাজির শুভ্র সুন্দর ললাটে। চোখ কিন্তু অর্ধনিমিলিত। কণ্ঠে সেই মৃদু অথচ কঠিন মিথ্যা ভাষণ। মিথ্যে কথা, ইন্দ্রনাথ বললে বজ্র কঠোর কণ্ঠে। যমুনালাল বাজার স্ট্রিটে খুন করা হলো শুকুলকে। লাশ লুকিয়ে ফেলা হলো অভিনব কায়দায়। কলঘরে চৌবাচ্চার জল বার করে দিল কালী। শুকনো চৌবাচ্চার তলা খুঁড়ে ফেলে টিনের ট্রাঙ্কের মধ্যে স্বামীকে ঢুকিয়ে পুঁতে দিল চৌবাচ্চার গর্তে। সেই রাতেই ইট আর সিমেন্ট দিয়ে ঢেকে দিল গর্ত। জল ছাড়লো 2 দিন বাদে। সারা ভারতের পুলিশ তাই শুকুলকে দেখতে পেল না, লাশ পর্যন্ত খুঁজে পেল না। 1 লাখ টাকা রইল কালীর সঙ্গে। চলল ভোগের খেলা সুরেশকে নিয়ে। এই সময় কালীর 2জন খুড়তুতো ভাই আসে কালীকে দফন করতে। তারা জানতো বোনের অস্বাভাবিক কাম লালসার কুৎসিত কাহিনী। সন্দেহ করেছিল শুকুল বোধহয় ইহজগতে নেই, কিন্তু বোনের চরিত্রের আরেকটা দিক তারা কল্পনাও করতে পারেনি। হাড়ে হাড়ে টের পেল সেদিন। কালী 2জনকেই 5,000 করে টাকা দিল ব্যবসা করার জন্য। সেই সঙ্গে বলে দিল, ফের যদি আসে বা কোনো কেলেঙ্কারির কথা কাউকে বলতে যায় তো তাদের লাশ পড়বে, ব্যবস্থা করবে সুরেশ। সুরেশের অসাধ্য কিছু নেই তারা জানতো, তাই প্রাণের ভয়ে এতদিন চুপ করে থেকেছে। কিন্তু আমার কাছে সব কবুল করেছে। মিথ্যে কথা, ফের বিড়বিড় করে যেন আপন মনে বললেন মাতাজি। সাক্ষী 2জনকে কোর্টে হাজির করবো যথাসময়ে। গল্পটা আগে শেষ করে নি। কালীর নাম তখন সরস্বতী। আদর করে নাম দিয়েছিল শুকুল। 1 লাখ টাকা ফুর্তি করে ফুঁকে দিল সরস্বতী 2 দিনেই। টাকায় টান পড়ল তারপরেই। অত ভোগ কি সুরেশের সামান্য মাইনের টাকায় সম্ভব? দেহ চাই, আরো আনন্দ, আরো আনন্দ। তাই এক গভীর রাতে মা কালীকে প্রত্যক্ষ করলো সরস্বতী। সে নিজেই দেখল। খবরটা পরের দিন থেকে কলকাতার লাখপতি কোটিপতিদের কাছে বয়ে নিয়ে গেল সুরেশ। প্রথমে পাড়া প্রতিবেশী, তারপর বড় বড় লোক। এই শহরে কালো টাকায় লাল হয়ে আছে যারা, তাদের দুশ্চিন্তা কখনোই ফুরোয় না। ভগবানকে ঘুষ দিয়ে অলৌকিক উপায়ে নিজেদের বাঁচাতে চায় এরাই। তাই পসার জমে উঠেছিল মাতাজির 2 দিনেই। তিনি কারো কাছে টাকা নিতেন না, তাই সবাই প্রণামী ঢেলে দিয়ে যেত।
গয়নাগাটিও আসত। অভাব খুঁজে গেল মাতাজির। পুরুষ মাত্রই মেয়েদের রূপে অন্ধ হয়ে যায়। মোটা টাকাওয়ালারাও মাতাজির দৈবী রূপের ছলনায় অন্ধ হয়ে গেল। এমনি একজন উজবুক হল কেশবলাল নারায়ণ। তার কথায় পরে আসছি। মাতাজি যেন একটু চমকে উঠলেন নামটা শুনে। পরক্ষণেই আচ্ছন্ন হলেন ধ্যানের মহিমায়। ইন্দ্রনাথ বললে, সুনীল প্যাটেল কার নাম মাতাজি? মাতাজি কি শুনতে পেলেন? তিনি তো তখন অতীন্দ্রিয় লোকে। ইন্দ্রনাথ বললে, বেশ বেশ, আমিই বলছি। সুনীল প্যাটেল ছিল সরস্বতীর ভাসুর। যমুনালাল বাজার স্ট্রিটের বাড়িটা তারই। সে থাকতো দেশে। এ বাড়ি ছিল সুকুলের জিম্মায়। হঠাৎ একদিন সুকুল নিখোঁজ হলো। দেশে বসেও পুলিশের গুঁতোয় সে খবর পেল। সুনীল এলো কলকাতায়, দারুণ অসুস্থ অবস্থায়, প্রায় ধুকতে ধুকতেই বলা চলে। সরস্বতী শিউরে উঠল ভাসুরের অবস্থা দেখে। সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল হাসপাতালে। হাসপাতালেই দেহ রাখলো সুনীল। থামল ইন্দ্রনাথ, একটু দম নিল। বললে, আসলে সুনীলকেও খুন করা হলো। কিভাবে সেটা সরস্বতী ভালোই জানে। কি এটাও মিথ্যে, তাই না? কিন্তু বাড়িটা যে দরকার, সেখানেই যে লাশটা পোতা আছে সুকুলের, রয়েছে মাতাজির আরো অনেক কুকীর্তির প্রমাণ। মাতাজি অস্বীকার করছেন? মিথ্যে কথা। আবার সেই স্বগতোক্তি। বেশ, তবে তাই। কিন্তু আপনারই দুই খুড়তুতো ভাই, যাদের প্রাণে মেরে ফেলবার ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছিলেন এতদিন, কথাটা তারাই ফাঁস করে দিয়েছে। আজ আর তাদের আনলাম না। সুনীলের মৃত্যুর কারণটা হাসপাতাল থেকে জোগাড় করার পর কোর্টে হাজির করব। ঘড়ি দেখল ইন্দ্রনাথ, 7টা বাজল। ঘরে ঢুকে স্যালুট করলো একজন কনস্টেবল। স্যার, একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা আপনার সঙ্গে দেখা করতে চান। ভেতরে আনো। ঘরে ঢুকলেন নিভাননী দেবী এবং সুন্দর বোস। দুজনেরই চোখে মুখে অপরিসীম বিস্ময়। কে এই মণিপুরের রাজকন্যা? ইন্দ্রনাথ বললে, এই তো মাতাজির ধ্যান ভেঙেছে। সুন্দর, তোর আর মাসিমারও ধ্যান ভাঙানোর জন্য এই নাটক করতে বাধ্য হলাম। 7টার সময় আসতে বলেছিলাম এই কারণেই। মৃদু কণ্ঠে সুন্দর বললে, কি ব্যাপার? নাটকের শেষ দৃশ্যে এসে গেছিস, ক্লাইম্যাক্সটুকু দেখে যা। মাসিমা, আপনিও দেখুন, ওইখানে বসুন। ঠিক আছে। কালী মূর্তিটা দেখতে পাচ্ছেন? হেলে রয়েছে কেন? ভেতরের মাইক্রোফোনটা আবিষ্কার করার জন্য। পাশের ঘরে কথা বলে দৈববাণী শোনানো হতো আপনাদের। প্রাচীনকালে মিশরে ফাঁপা বিগ্রহের মুখের মধ্যে দিয়ে পাতাল কুঠুরি থেকে পুরুত ঠাকুররা দৈববাণী শুনিয়ে ভক্তবৃন্দকে ভেড়া বানিয়ে রাখতো যেভাবে, এটা তার আধুনিক সংস্করণ। যাক, কালী মূর্তিটা কোত্থেকে এলো এখানে, সেই কাহিনী এবার বলি। মাতাজি, সুরেশের কাছে আপনার অলৌকিক ক্ষমতার কথা শুনলাম, আমাকে দয়া করুন। বক্তা হৃষ্টপুষ্ট এক তেলেগু ভদ্রলোক। তামাক পাতার ব্যবসায় আঙুল ফুলে কলা গাছ। বেশ কয়েকটা উপপত্নী আছে। তাতে তার সামাজিক প্রতিপত্তি বিলক্ষণ বেড়েছে। অন্ধ্রপ্রদেশে যা খুব স্বাভাবিক ব্যাপার। মাতাজি অর্ধ নিমিলিত চোখে বসে। কথা হচ্ছে যমুনালাল বাজার স্ট্রিটের ঘরে। বল, কি চাই? আমার বাড়ি চলুন। কালীমাকে আপনি নিজের হাতে প্রতিষ্ঠা করে আসুন। আমি? আমার কি যাওয়ার সময় আছে রে? যেতেই হবে মাতাজি, সব খরচপত্র আমার। সে তো অনেক খরচ, সব দেব। এখানে দান ধ্যান করি যাদেরকে, তার টাকাও দিয়ে যাচ্ছি, 10,000 হবে না? মাতাজি ভাবলেন, বড্ড ব্যাকুল হয়েছিস। ঠিক আছে, ব্যবস্থা কর। দিন কয়েক পরেই 10 জন ব্রাহ্মণকে নিয়ে ফার্স্ট ক্লাস ট্রেনে চেপে সুরেশ সহ হায়দ্রাবাদ পৌঁছলেন মাতাজি। এলাহি আয়োজন করেছে তামাক রাজ কেশবলাল নারায়ণ। নিরেট রূপ দিয়ে 2 ফুট উঁচু একটা কালী মূর্তি বানিয়ে রেখেছে। ব্রাহ্মণ 10 জনকে 10 জায়গা থেকে নিয়ে গেছিলেন শুধু টাকার লোভ দেখিয়ে। কালীঘাটে টাকা ছড়ালেই সব হয়। অগ্রদানী ব্রাহ্মণ দান গ্রহ দ্বারা পতিত ব্রাহ্মণ। পয়সা ছড়িয়ে অগ্রদানী ব্রাহ্মণ জোটানো এমন কিছু মুশকিল নয়। প্রথম দিনের পুজোর পর রাত্রে একটা আশ্চর্য দৃশ্য দেখল বাড়ির এক চাকর। সারাদিনের খাটাখাটনির পর একটু বিশ্রাম নিচ্ছিলেন মাতাজি, সঙ্গে সুরেশ। সুরেশের গলা জড়িয়ে ধরে কোলে বসে মাতাজি রসালাপে মত্ত। পাশে খোলা ভ্যাট 69-এর বোতল এবং কাঁচের গ্লাস। ঢকল তো কম যায়নি। দোষ কি মাতাজির? চাকরটা সেখানে থাকার কথা নয়, হঠাৎ এসে পড়েছিল। অত বড় বাড়ি, রাত্রে টহল দিতেই হয়। খোলা জানালা দিয়ে এই দৃশ্য দেখে চক্ষু চরক গাছ হলো তার।
পরের দিন সকালে ভয়ে ভয়ে বললে কর্তাকে ঘটনাটা। তেলে বেগুনে জ্বলে উঠল কেশবলাল। চাকরকে ধরে প্রথমে জুতো পেটা করলে। ব্যাটার ছেলে, ভেবেছিস তোর মালিক নতুন রক্ষিতা এনেছে? কিন্তু ধোকাটা গেল না মন থেকে। দ্বিতীয় দিন সকাল থেকেই ধুমধাম করে বিগ্রহ প্রতিষ্ঠা চলল। মন্ত্রোচ্চারণের আওয়াজ আর যজ্ঞের ধোঁয়ায় আশেপাশের গাছ থেকে লম্বা দৌড় দিল পাখিরা। রাত হলো, ক্লান্ত মাতাজি এলেন তার ঘরে। গভীর রাত, শুরু হলো তার ক্লান্তির অপনোদন পর্ব। সঙ্গে সুরেশ আর ভ্যাট 69-এর বোতল। দেহসুখ যখন তুঙ্গে পৌঁছেছে ঠিক সেই সময় ঝড়ের মতো প্রবেশ করলো কেশবলাল। অনেকক্ষণ শোয়েছে আড়াল থেকে। আর নয়, আর নয়, আর নয়। পরের দিন সকাল হতে না হতেই বিদে হলো অগ্রদানী ব্রাহ্মণ 10 জন। রূপর মূর্তিটা দুহাতে মাথার ওপর তুলে ছুঁড়ে ফেলল কেশবলাল মাতাজির পায়ের কাছে। দূর হ, সব শুদ্ধ দূর হ, কোনো চিহ্ন রাখতে চাই না এ বাড়িতে। সানন্দের উপর মূর্তি নিয়ে যমুনালাল বাজার স্ট্রিটে ফিরে এলেন মাতাজি। 10,000 টাকা তো এসে গেছিল। সেই টাকায় সুরেশকে নিয়ে জাপান বেরিয়ে এলেন। মাতাজি, এই ছবিটা চিনতে পারছেন? ইন্দ্রনাথের হাতে একটা ফটোগ্রাফ। একজন পুরুষের মুখচুম্বন করছে একটি পরমা সুন্দরী জাপানি মেয়ে, অঙ্গে কিমোনো। পেছনে টোকিও শহরের দৃশ্য। ওহ, কথা বললেন না মাতাজি। বেশ বেশ, মৌনতাই সম্মতির লক্ষণ। চিনতে তাহলে পেরেছেন? মাসিমা দেখুন তো চিনতে পারেন কিনা। নিবেরানি হতবাক হয়ে শুনছিলেন এতক্ষণ। চশমার মধ্যে দিয়ে ফটো দেখলেন। মেয়েটা কে? লোকটা কে চিনেছেন? ওই তো সুরেশ। মেয়েটাকে চিনতে পারছেন না? ভোল পাল্টেছে যে। সুন্দর, তুই পাচ্ছিস? অসম্ভব গম্ভীর গলায় সুন্দর বোস বললে মাতাজির। রাইট ইউ আর। তাহলে বিশ্বাস হচ্ছে? সুন্দর বোস নীরব। তাহলে শোন এর পরের কাহিনী। টোকিও থাকতেই একটা বিউটি ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ হলো মাতাজির। বিউটি কনসাল্ট মেয়েদের পাগলামি তার অজানা নয়। তাই সেখান থেকে কয়েকটা সার্টিফিকেট জোগাড় করেন। নিজেই বিউটি কনসালট্যান্ট হয়ে নতুন পাপের ব্যবসাতে নামলেন এই কলকাতায়। হ্যারিংটন স্ট্রিট, কল্পলোক বিল্ডিং, 12 তলা। লিফট থেকে নামলেও টাইট জিন্স আর লুজ জ্যাকেট পরা এক অপরূপা। ঘাড় পর্যন্ত সোনালি চুল নাচছে চলার ছন্দে। মেয়েটির ঠোঁটে জ্বলন্ত সিগারেট, নীল 2 চোখে কাম টু দ্য বেড ইঙ্গিত। সেক্স বোমা। গটগট করে হাই হিল জুতো পরে একটি ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালো সুন্দরী। পালিশ করা চকচকে ফ্ল্যাশ ডোরে লেখা অর্কিড বিউটি পার্লার। কলিং বেল টিপতেই খুলে গেল দরজা। সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে, খ্রিস্টান ছিমছাম চেহারা। মার্টিন, কজন এসেছে আজ? বাংলায় বললে নীলচক্ষু সুন্দরী। 2 জন। আজ আর কাউকে অ্যাপয়েন্টমেন্ট না। ফ্ল্যাটে পরপর 4টে ঘর। প্রথম ঘরটা বসবার। দ্বিতীয় ঘরটার ঠিক মাঝখানে একটা নিচু ডিভান। তৃতীয় ঘরটা শোবার ঘর। চতুর্থ ঘরটায় তালা দেওয়া। একটা ঘর থেকেই আর একটা ঘরে যাওয়া যায়, কিন্তু চতুর্থ ঘরে যাওয়ার পথ বন্ধ। সর্বত্র সঞ্চারী পাঠক। আপনি কিন্তু দেখে আসুন, চতুর্থ ঘরে ঢোকার আরেকটা পথ রয়েছে পেছন দিকে। অর্থাৎ এ ফ্ল্যাটে ঢোকার পথ 2টো, সামনে আর পেছনে। চতুর্থ ঘরটা রয়েছে পেছনে। বসবার ঘরে 2 জন তরুণী বসে। একজন বিবাহিতা, অপরজন নয়। বিবাহিতা মেয়েটি বাঙালি, অবিবাহিতা মেয়েটি পাঞ্জাবি। 2 জনের পেছনের দেওয়ালে ঝোলানো জাপানি বিউটিশিয়ানের দেওয়া সার্টিফিকেট। অর্কিড কুরুপাকেও সুরূপা করে দিতে পারে, তারই প্রতিশ্রুতি। নীলনয়না সুন্দরী ঘরে ঢুকতেই উঠে দাঁড়ালো 2 তরুণী। নাইট প্রিন্সেস। মাথা হেলিয়ে স্মিত মুখে নীরবে অভিবাদন ফিরিয়ে দিল নীলনয়না সুন্দরী। পাঞ্জাবি মেয়েটি বলল, প্রিন্সেস অফ মণিপুরকে মণিপুরা ড্রেসে নিশ্চয়ই আরো বেশি মানাবে। প্রিন্সেস অফ মণিপুর বললে সেই রকম রক্ত ছলকানো হাসি হেসে। ড্রেসের চাইতে বড় হলো বডি। বডি ঠিক থাকলে সব ড্রেসেই মানায়। তা ঠিক। মিসেস ঘোষ, আপনি আসুন। দ্বিতীয় ঘর। ডিভানের ওপর জোরালো আলো জ্বলছে। ঘরের অন্য চারিদিকে আলো আঁধারির খেলা। তৃতীয় ঘরের দরজার সামনে পিঠ দিয়ে দাঁড়িয়ে মণিপুরের রাজকন্যা। দৃষ্টি নিবদ্ধ
ডিভানের উপর। ইন্দ্রনাথ বলে চলল, মাসিমা, এই ছবিগুলো আপনাকে দেখাবো না। সুন্দর, তুমি দেখো, মোট 40টা ফটো আছে, প্রত্যেকটাই পাপ দৃশ্যের। ঘরের বউদের আর নিষ্পাপ কুমারী মেয়েদের ম্যাসাজের নাম করে এইভাবে সর্বনাশ করেছে মণিপুরের রাজকন্যা। স্বামী অথবা বাপ মায়ের কাছে ছবি পাঠিয়ে দেওয়ার হুমকি দেখিয়ে টাকা আদায় করেছে। ব্ল্যাকমেলিং করেছে সমাজে প্রতিষ্ঠিত পুরুষদেরও, বউ অথবা মেয়েলি কেলেঙ্কারি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে। কেউ পুলিশে খবর দেয়নি শুধু কেলেঙ্কারির ভয়ে। ছবিগুলো স্পর্শ করল না সুন্দর বোস, শুধু বলল, মণিপুরের রাজকন্যাটি কে? তোমার সামনেই যে বসে আছে সে। এর চোখ তো কালো, রাজকন্যার চোখ নীল। নীল রঙের কন্ট্যাক্ট লেন্স চোখে পড়ে ভোল পাল্টায় সন্ধে হলেই। মাথায় পড়ে সিনথেটিক ফাইবারের সোনালি পরচুলা। আর কি চেনা সম্ভব? তারপর সুন্দর বোস যেন এবার ইন্টারেস্টেড। ইন্দ্রনাথ বলল, প্রি স্কুল স্ট্রিটে মির্জার দর্জির দোকান আছে। মাতাজির ড্রেস সে করত, মাপও নিত নিজে। ভাইটাল স্ট্যাটিস্টিক্সের মাপ নেওয়ার সময় অন্তরঙ্গতা জন্মায় দুজনের মধ্যে। মির্জার মজবুত চাবুকের মতো শরীর চুম্বকের মতো আকর্ষণ করে মাতাজিকে। মির্জাকে পছন্দ হলো, কিন্তু মির্জার যে 2 বউ আর 5টা ছেলে মেয়ে আছে, তা নিয়ে দরকার কি মাতাজির? ইসলাম ধর্ম গ্রহণ করলো আপনাদের মাতাজি, নাম নিল জামিলা, নিকে হয়ে গেল মির্জার সঙ্গে। অর্কিডের 4 নম্বর ঘরে উঠে এলো মির্জা 2 বউ আর 5 বাচ্চা নিয়ে। জামিলার রোজগার কিভাবে হয় তা নিয়ে কোনোদিন মাথা ঘামায়নি মির্জা। রোজ রাত 10টা থেকে সকাল পর্যন্ত কেবল জন্তুর মতো খিদে মিটিয়েছে আর এক জানোয়ারের। এইবার প্রশ্ন করল সুন্দর বোস, প্রমাণ? এই সার্টিফিকেট কাজী ওসমান আলী নিকে দিয়েছে জামিলার সঙ্গে মির্জার। জামিলাই যে মাতাজি তার প্রমাণ। এই ফটো। কিসের ফটো এটা? ইন্দ্রনাথকে যেন কাঠগড়ায় দাঁড় করিয়ে জেরা করছে অ্যাডভোকেট সুন্দর বোস। বিয়ের পর মির্জাকে নিয়ে কাশ্মীরে হনিমুন করতে গিয়েছিল মাতাজি। ডাল লেকে শিকারা করেছে, এই তার ফটো। পাশাপাশি দুজনে দুজনের কোমর জড়িয়েছে নবদম্পতির মতোই। সুন্দর নিশ্চুপ, চোখে জ্বালা। ইন্দ্রনাথ বললে, সবচেয়ে মজার কথা কি জানো? মির্জার সঙ্গে নিকেতে সাক্ষী হয়েছে সুরেশ নিজে। মাতাজিকে নিজের বোন বলে ডিক্লারেশন দিয়েছে। তারপর থেকেই পদচ্যুতি ঘটেছে উপপতির পদ থেকে। মির্জাকে নিয়ে মাতাজি রাত কাটিয়েছে অর্কিডে, সুরেশ একা রাত কাটিয়েছে রাধামহলে। সুন্দর, তোমার আর কোনো জিজ্ঞাসা নেই বুঝতেই পারছি। ভুল ভেঙেছে তোমার, কিন্তু কি করে তোমার এবং অন্যান্য বহু ফ্যামিলির হাঁড়ির খবর জোগাড় করে মাতাজি তোমাদের চমকে দিত সেটাও জেনে নাও। এই সুরেশ টাকা খাইয়ে হাত করেছিল বহু বিশিষ্ট ব্যক্তির চাকর আর ঝিকে। তোমার ফ্ল্যাটেও তার ব্যতিক্রম ঘটেনি। একটা প্রশ্ন আছে, বললে সুন্দর। বিয়ের সার্টিফিকেট ফটোর তারা পেলে কোথায়? যমুনালাল বাজার স্ট্রিটের আদি বাড়িতে। যখনই খবর পেলাম 4-5 বছর সে বাড়িতে তালা ঝুলছে, অথচ বাড়ির কর্পোরেশন ট্যাক্স বিল ঠিক পেমেন্ট হয়ে যাচ্ছে, তখনই বুঝলাম মাতাজি সেখানে যায়। ওই বাড়ি হলো তার গোপন ঘাঁটি। সব রহস্যের মূল রহস্য রয়েছে ওইখানে। তাই একটা অপকর্ম করলাম। নিশ্চিত রাতে তালা খুলে বাড়িতে ঢুকলাম। 2টো ট্রাঙ্কের মধ্যে থেকে সব দলিল আর ফটো পেয়ে গেলাম। শুধু পেলাম না 2টো জিনিস। কি? মাসিমার 2 লাখ টাকা জড়োয়া গহনা আর 70,000 টাকা শেয়ার। বলো কি মাতাজি? গয়নাগুলো বেচেছেন কাকে? জবাব নেই। মাসিমা একটা লেটার অফ অথরিটি দিয়েছিলেন মাতাজিকে। হ্যাঁ বাবা। কি সব কাগজে সই করিয়ে নিয়েছিল, শেয়ারের কাগজেও। হ্যাঁ। লম্বা নিঃশ্বাস ফেলে ইন্দ্রনাথ বললে, যাক, তাহলে সেগুলো শেয়ার মার্কেটে বিক্রি হয়ে গেছে। উমার সর্বনাশ করলেন আপনি। ওর বিয়েটা? কোকিয়ে উঠলেন নিভাননী দেবী। বিয়ে ফিয়েও করছে না, আমি পাখি পড়িয়ে পাঠিয়েছিলাম আপনার কাছে। বিয়ের অছিলা না ধরলে তো গয়না চাইতেন না। গয়না না চাইলে মাতাজির মুখোশ খসে পড়তো না।
ঘর নিস্তব্ধ, মাতাজি ধ্যানস্থ। গলা খাকারি দিয়ে যোগেশ বলল, ইন্দ্রনাথ বাবু, একটা কথা জিজ্ঞেস করবো? করুন। শুকুলের কঙ্কাল চৌবাচ্চায় পোঁতা আছে, আপনি জানলেন কি করে? চৌবাচ্চার গভীরতা দেখে। কলতলার মেঝে যে লেভেলে, চৌবাচ্চার তলাও সেই লেভেলে হওয়া উচিত ছিল, কিন্তু দেখলাম ফুটখানেক ওপরে, অর্থাৎ গর্তটা বেশি গভীর করে খুঁড়তে পারিনি। হাজারক মেয়ে মানুষ তো। আরও সন্দেহ হলো তলার সিমেন্ট আর গায়ের সিমেন্ট ফারাক দেখে। সেই রাতেই খুললাম চৌবাচ্চার তলা। জল ছিল না বলেই ধরতে পেরেছিলাম। জল থাকলে চৌবাচ্চার তলা যে 1 ফুট উঁচু তা কেউ বুঝতে পারত কিনা সন্দেহ। তাহলে এখন কি করতে বলেন? আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো ইন্দ্রনাথ। আপনার কাজ আপনি করুন। খুনটুনগুলো প্রমাণ করতে পারবেন না, তবে শেয়ার চুরি আর গয়না চুরির দায়ে ইন্ডিয়ান পেনাল কোডের 420 ধারা প্রয়োগ করতে পারেন। রূপর মোটের কেসটা যে সত্যি তার প্রমাণ এই স্টেটমেন্ট দিয়েছে কেশবলাল নারায়ণ। ধরুন, অর্কিড তো এতক্ষণে সার্চ করিয়ে ফেলেছেন। কিরকম টাইমিংটা করেছিলাম বলুন, নইলে কি ড্রামা জমতো? রাত দুপুরে রাধামহলে যেখানে রাধিকা নেই, ভোর রাতে অর্কিডে। মণিপুরের রাজকন্যায় মাতাজি সেজে বেরিয়ে পড়ার ঠিক পরেই। ক্যামেরা সব পেয়ে যাবেন সেখানে। ক্যামেরাম্যান কিন্তু এই সুরেশ। আচ্ছা, চললাম। ও হ্যাঁ, একটা কথা, অর্কিড ফ্ল্যাটটার মালিকের বউকেও ব্ল্যাকমেল করে ফ্ল্যাটটা নিজের নামে লিখিয়ে নিয়েছিল মাতাজি। ফ্ল্যাটের আগেকার মালিকের নাম রাজা অফ নিম্বু। এই নিন তার স্টেটমেন্ট। গুড বাই। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।